গতকাল আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মা আর বাবার ডিভোর্স করিয়ে দিয়েছি। তাদের দুজনের পথ আলাদা এখন থেকে, যদিও দাম্পত্য জীবনে আদতে তারা সহযাত্রী ছিলেন না। আজ আমি আমার জীবনের সবচেয়ে উচিত একটা কাজ করেছি। আপনারা লেখাটা পড়ে নিশ্চয়ই ভাবছেন, ছি এসব কেমন কথা, এটা কেমন মেয়ে, কী সব বলছে, তাই না? আমি ত্রপা বিনতে ফিরোজ। নিজের নামের পাশে জ্বলজ্বলে বাবার পরিচয়। জি, আমি সজ্ঞানেই বলছি। আমি আমার মাকে মুক্ত করে দিলাম। সবাই বলে মেয়েরা পড়াশোনা করে নিজের মুক্তির জন্য, কিন্তু আমি পড়ালেখা করেছি আমার মায়ের মুক্তি আনতে, আমার বাবার থেকে। আজ আমি মোটামুটি পর্যায়ে আছি। একটা জব হয়েছে আল্লাহর দয়ায়, বেতনে দুটো পেট চলে যাবে এখন থেকে। এই যে ব্যাগ গোছাচ্ছি, এক্ষুনি বাড়ি থেকে নামব আমরা। আমার মায়ের স্বাধীনতা দিবস আজ, তার জন্য দোয়া করবেন আপনারা। কেবল দোয়া, সোচারচার বেশি সক্রিয় না হলেও এই বার্তাটুকু নিজের সামাজিক অ্যাকাউন্টে আজ খুবই আয়োজন করে লিখে দিতে হয়েছে ত্রপার। কারণ ও চায় বার্তাটা ওর কাছ থেকেই সবাই জানুক। দাঁড়ি যেটা কখনো ওর গ্লানি নয়, সেটা নিয়ে লুকোছাপা একদমই নয়। ফোনে এত লেখালেখির অভ্যাস নেই যদিও, তার যৌবনের পুরোটা সময় কেটে এসেছে ওই পড়ার টেবিলে। পেরেক ঠোকা ভাঙা চারটা দেয়ালে আবদ্ধ এক ঘিঞ্জি ঘরের এক কোণে বিষণ্ণ পড়ার টেবিলে। কিবোর্ডে আঙ্গুল চালাতে অত পটু নয় সে। ফোনটা পাশে রেখে ত্রপা বসে বসে তৃপ্তির ঢেকুর তুলছে রীতিমতো। শরীর জুড়ে অদ্ভুত শ্রান্তি, পিঠ, মেরুদণ্ড বেয়ে হাড়ের প্রতিটি গিটে গিটে ছড়িয়ে গিয়েছে তা। ওর দৃষ্টি এ ঘরের জানালার শিক গলিয়ে বাইরের কামিনী গাছটায় স্থির। ত্রপার ঘরের এই জানালার পাশটা বরাবর ওর পছন্দের, কেবলমাত্র এই গাছটার জন্য। কখনো কখনো এই গাছের সাথে সে কথা বলতে পারত। আজ থেকে এই গাছটা দেখতে পাবে না ও। এই নিয়ে আক্ষেপ হচ্ছে না, বরং একটা চাপা আনন্দে চিত্ত উদ্বেলিত ত্রপার। সেই আনন্দ থেকে খানিকটা আশাবাদী ও। জীবনের বাঁকে বাঁকে এমন কামিনী গাছ আরও পাবে হয়তো। না পেলে নিজে একটা লাগিয়ে নেবে। দুটো কালো রঙের বিরাট কাপড়ের ব্যাগে মাইঝিয়ের প্রয়োজনীয় পোশাক প্যাক করে তরুলতা দরজায় এসে দাঁড়ালেন আস্ত পায়ে। কণ্ঠ ভারী দুর্বল। ত্রপাকে ডেকে বললেন, কাগজপত্র কোথায় তোর? নিবি না? ত্রপার অন্যমনস্ক ভাবটা কেটে যায় মায়ের গলা গোচর হতেই। মুখ তুলে গাল ভরে হাসে, গুছিয়ে নিয়েছি। তুমি তোমারটা গোছাও। তরুলতা ম্লান হাসল। আন্ডারস্কোর আমার আর কি, কয়েকটা শাড়ি, ব্লাউজ, এই তো। বাকি যা কিছু ছিল তা তো সবই সংসারেই পুঁতে গেছি। ত্রপা মায়ের মুখটা দেখে নির্নিমেষ। ঢোক গিলে সোজা জানতে চায়, আক্ষেপ রয়ে গেছে প্রতিভক্ত স্ত্রীটির? আমি কি তাকে জোর করেছি তালাক দিতে? কষ্ট হচ্ছে তার? তরুলতা হাসে, একদম নিরেট ঝরঝরে হাসি। জানালা গলিয়ে বাইরের মাদাটে আলোটা এসে ফর্সা মুখটা আরও উজ্জ্বল করে দেয়। বয়সের ভাঁজগুলো চেহারায় অনেকটাই নিষ্পৃহ। মাথা ঝাঁকিয়ে জবাব দেয় মেয়েকে, হচ্ছে না। ত্রপা উঠল। বেরুতে হবেই যখন, দেরি করে তো লাভ নেই। মামা বাড়িতে বলা আছে আজ দুপুরের ওয়াক্তে উঠবে ওখানে, বড় মামা নিশ্চয়ই না খেয়ে অপেক্ষা করছেন। দরজায় দাঁড়িয়ে ছিলেন ফিরোজ আহমেদ। মেয়ের মুখের দিকে রক্তচক্ষু তার, কিন্তু কোথাও একটা সূক্ষ্ম অপরাধবোধ গেড়ে আছে যা কখনো ওই শরীরের বাইরে প্রকাশিত হয়নি। ওসব ত্রপা বুঝে নেয় নিজে থেকে। ওই কাচুমাচু মুখ দেখে ত্রপার মুখে থুথু জমে। বুঝো হওয়ার পর থেকে এই লম্বা চওড়া মানুষটির মুখের দিকে তাকিয়ে কথা বলার আগ্রহ পায়নি ও। আজ শেষ যাত্রায় চোখ দুটো তুলে পাথরের দৃষ্টি রেখেই বলল, আসছি। ভালো থেকো। আমাকে জন্ম দেয়ার জন্য ধন্যবাদ। এত বছর অবধি আমাকে নিরাপদে রাখার জন্য ধন্যবাদ। তোমার জন্য দোয়া। নিজের সব বদ অভ্যাস এবং দ্বিতীয় স্ত্রী ও সন্তানাদি নিয়ে সুখে থাকো। আমার সম্পত্তি চাই না তোমার। ওপাশে ত্রপার দাদি আনোয়ারা বিলাপ করছেন হেরে গলায়, এই দিন দেখার জন্য ফিরোজ তোরে লেখাপড়া শিখাইছিল ছেড়ি? এই অপা, শয়তান, দেমাগি, বেয়াক্কেল, তুই কি করলি? বাপ মায়ের ডিফোর্স করাইলি, নিজের পায়ে নিজে কুড়াল মারলি তুই। শুই না রাখো। মেয়ে মানুষের এত বাড়তে নাই রে। দাদির কথা শুনে ত্রপা হাসল ফিচেল, তবে একচুট শ্বাস টেনে বুক ফুলিয়ে কিছু না বলে মায়ের হাতটা ধরে বেশ শক্ত করে। তরুলতা ঝাপসা চোখে সেদিকে তাকায়। একটা পুরনো দৃশ্য চোখের সামনে চট করে ভেসে ওঠে। এই ২০-২২ বছর আগেও, তখন খুব অধৈর্য ছিল তরুলতা, একবার খুব সাহস করে এই বাড়ির চৌকাঠের বাইরে পা রেখেছিল। এই হাতটাই সেবার অবরুদ্ধ করেছিল তরুলতার দুটো পা। আম্মা তুমি যেও না, তুমি নানাবাড়ি যেও না। বাবা তোমাকে মারল, আর মারবে না দেখো। তুমি যেও না। নিষ্পাপ মুখের ফোলানো ঠোঁট,
চোখের পানি দেখে দমে গেছিলেন তরুলতা। আজ তার প্রস্থানের ঘটনাটা সত্যিকার অর্থেই ঘটছে, তাও ঘটাচ্ছে এই মেয়ে। জীবন কত বাঁক বদলায়, জীবন উল্টায়, জীবন পাল্টায়। এই ২ নাম্বার ইউনিয়নের শৈলকুপা গ্রাম বড় বেশি বিস্তৃত নয়। ওপাশের গ্রামটা ঝিনাইবাড়ি, তরুলতার বাপের বাড়ির গ্রাম। পথটা বেশি লম্বা নয়, মিনিট ৩০ লাগে ভ্যানে। ব্যাটা ছেলেদের মতো শক্তি খাটিয়ে কাপড়ের ব্যাগ দুটো টেনে হিচড়ে ভ্যানে তুলে নিয়ে উঠে বসল ত্রপা। তরুলতা ঘোমটার ফাঁক গলিয়ে এই গা থেকে ও গায়ের সংযুক্ত রাস্তাটার ধারের আবাদ দেখে। জীবনটা ৪২-এর দীর্ঘ হলেও এসব দেখার সুযোগ হয়নি তেমন। মাঝে মধ্যে শরীর খারাপে ডাক্তার অবধি যাওয়া হয়েছে। বাকিটা জীবন ছিল ফিরোজ আহমেদের রান্নাঘরের একটা কোনায়, বড়জোর ও বাড়ির উঠান ছিল তরুলতার জন্য নির্ধারিত চৌহদ্দি। ছোটবেলার পরিচিত রাস্তাটা আজ বড় অচেনা ঠেকে তরুলতার চোখে। আচ্ছা, এটা কি সেই রাস্তা যেখানে দাঁড়িয়ে ফিরোজের সাথে চিঠি চালাচালি করত সে? হবে হয়তো। ত্রপা মাকে খানিক সময় লক্ষ্য করে বলে ওঠে, জীবন সুন্দর না আম্মা? তরুলতা চমকায়, অস্ফুটে বলে, আন্ডারস্কোর হবে হয়তো, তবে কিছুটা অনিরাপদ। আচ্ছা শোন, আমি কিন্তু তোর মামা বাড়িতে থাকব না বলে দিলাম। তোর বড় মামি আমাকে খুব একটা পছন্দ করেন না আগে থেকেই, বেশি দিন সহ্য করবেন না। তাফসিরও বিয়ে করেছে, ঘরে নতুন বউ। ওখানে উঠলে বোঝা লাগবে আমাদের। রাস্তাটা বড্ড উঁচুনিচু, যেন দোলনায় দোল খাচ্ছে ত্রপা। অলস কায়দায় মাথা তুলে আকাশে তাকিয়ে জবাব দিল, আন্ডারস্কোর না থাকব না, আমরা কারো বোঝাই হব না আম্মা। ওখানে যাচ্ছি এক বেলা খেতে। বড় মামা খুব করে বলেছেন, তুমি গিয়ে তোমার বড় ভাইজানের কাছে সরি বলবে নিজের কৃতকর্মের জন্য। তাদের ধরে কিছুক্ষণ কাঁদবে, এজন্য যাচ্ছি সেখানে। তরুলতা মেয়েকে দেখে, সারাক্ষণ যে মুখশ্রী থেকে রূপ ঠিকরে পড়ে চারপাশে, আজ সে মুখে দুটি নেই। গালে হাত বুলিয়ে বলে, শরীর কি খারাপ মা, নাকি আক্ষেপ তোর হচ্ছে? ত্রপা খিলখিলিয়ে হাসে, বুঝিয়ে দেয় মা অহেতুক কৌতুক করছে। পরপর মায়ের কোমল হাতটা টেনে চুমু খায় পাগলের মতো। মৃদু গলায় বলল, শরীর আসলেই খারাপ খুব আম্মা, তবে মন নয়। কখনোই মন নয়। দরজা খুলেছেন নাজিম হাওলাদার। এ গায়ের ৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের একজন ধরা হয় যাকে। সালিশ কিংবা উৎসবে চেয়ারম্যানের পাশের চেয়ারটা যার দখলে থাকে। এ কুটিরের সর্বোচ্চ কর্তা। অবশ্য বাড়িটা তরুলতার ২ ভাইয়ের কর্তৃত্বেই চলে। তরুলতার মেজ ভাই ঢাকা নিবাসী। এখানে থাকে বড় এবং ছোট ভাই। ছোট ভাই তাফসিরগঞ্জের বিরাট ব্যবসায়ী, বয়স কেবল ৩০। ঠাটবার তারও কম কিছু নেই। আর যা পারুক বা না পারুক ঘর কাঁপিয়ে চেল্লাতে পারে খুব। সূর্যের আলোটা কমে এসেছে তরুলতা যখন এ বাড়ির দোরগোড়ায় পা রেখেছেন তখনই। আজ মেঘে মেঘে ছড়াছড়ি আকাশে। আবহটাও নিস্তব্ধ। ওপাশে তরুলতার বড় ভাবি মিনার ডাক কমে এসেছে বাচ্চাদের ওপর। সবাই মেহমানের টের অস্তিত্ব পেয়ে ছুটে এসেছে সদর দরজায়। ভ্যান থামায় উঠানের মুরগিগুলো ছোটাছুটি করছে। তরুলতা স্থির চোখে ভাইয়ের মুখটা দেখছে। অবশ্য না দেখা দেখির সময়টা কখনো দীর্ঘ হয়নি। এই ২৮ বছরে মাঝে মধ্যে ভালোই দেখা হতো ভাইয়ের সাথে। শেষ আব্বা আম্মার জানাজায় দেখা হয়েছে। তবে ভয়ে কখনো চোখ তুলতে পারত না তরু। আজ চোখ তুলেই দেখছে ভাইজানকে, চোখে পানি নেই, কি যেন বলতে চেয়েছিল, বলতে পারছে না। নাজিম হাওলাদার খুবই স্বাভাবিক, যেন কিছুক্ষণ আগেও ভাই বোনে গলা ধরাধরি করে কত আহ্লাদ হয়েছিল। এমন ভঙ্গিতে বললেন, ঘরে এসো, তোমার ভাবি তোমার পছন্দের ছোট মাছ চচ্চড়ি করেছে। খেয়ে বিশ্রাম নাও আগে। এ বাড়িতে তরুলতার স্থান না হলেও গত জীবনে ত্রপার ভালোই যাতায়াত ছিল। নানিমা জীবিত থাকতে আসা হতো। বাহার মামা গিয়ে নিয়ে আসতেন। মামারা না চাইতেও আদর করতে বাধ্য হতেন ওকে। ত্রপা ঘরে ঢুকল মায়ের হাত ধরে। খুব চঞ্চল ভঙ্গিতে চৌকাঠের ভেতরে পা রেখে বলল, আমরা বেড়াতে এসেছি মামা। বিকেলে একটা বাসা ঠিক করেই চলে যাব, এই গঞ্জেই থাকব, আমার ক্লিনিকের কাছে। এটা কিন্তু বলে দিলাম, বাইরের ঘরে মেহমান। এরা আবার যে সে নয়, খুব কাছের মেহমান। যদিও এদের সম্পর্কে অত বেশি জানে না বেলি। কেবল একটু আধটু শুনেছিল এ বাড়ির বড় মেয়ে তরুলতা পালিয়ে গিয়ে বিয়ে করাই ২.৫ যুগ আগে এই বাড়ি থেকে ত্যায্য হয়েছিল। কাঠের দরজাটা অল্প ফাঁক করে বেলি উকি মেরে দেখছিল বাইরেটা। হুট করে ওর মনোযোগী সত্তাটা কাপল কারো ধমকে। পেছনে থেকে ভারী গলাটা বলল, চোরের মতো কি দেখছ? বুকটা ধরফর করছে সবেগে। বেলির শরীর ভেঙে আসে আবার। পর্দার কাপড় খামচে ধরে নৈশ্য নিল।
ভয়ে ভয়ে তাকালো লোকটার দিকে। তাফসির পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলল, আমার সংসার করতে পারিস বা না পারিস সেটা তো পরে দেখা যাবে, আগে গিয়ে আমার বোন আর ভাগ্নিকে দেখা দিবি তুই। বেলি ফুপিয়ে উঠল, ফুপিয়েছে তাই অদ্ভুত রকমের আওয়াজ বেরিয়েছে মুখ থেকে। তাফসির একপেশে হেসে এগোলো 2 কদম, হিসহিসিয়ে বলল, আন্ডারস্কোর খারাপ লাগছে তুই করে বলায় নতুন বউ, তো তোমাকে মাথায় নিয়ে নাচব নাকি? প্রতারকের বংশধর। বেলি আবার দমে যায়। বিপরীতে নিজের সাফাই দিতে আর পানি ঝরায় না চোখ থেকে। শক্ত হয়ে নতমস্তকে দাঁড়িয়ে থাকে। তাফসির ওর হাত ধরে টানতে টানতে বাইরে নেয়, বিয়ের শখ না তোমার আর তোমার পরিবারের? তোমার শখ আমি ঘুচিয়ে দেব বেয়াদব। সংসার করার আশ মিটিয়ে দেব, তুমি ওয়েট করো। তোমাকে আর তোমার পরিবারকে কি যে করব আমি জানি না, কেবল দেখতে থাকো। বেলি হাঁপাচ্ছে। তাফসিরের গর্জন কিছুটা ও ঘরেও সাড়া ফেলেছে। দীর্ঘ দিবস পরে বড় ভাইয়ের পাশে নিশ্চুপে বসে গ্লানি ঝাড়তে থাকা তরুলতা লাফিয়ে ওঠেন ছোট ভাইয়ের কাণ্ডে। বিস্ময় নিয়ে তাকায় বড় ভাবির দিকে। মিনা মিনমিনিয়ে জবাব দিল, ও রাতে চুপচাপ বিয়ে করলে কি হবে? মেয়েটাকে একটুও কথায় ছাড়ছে না ছেলেটা। তোমার ভাইজান বোঝাচ্ছে, তাতে কি হবে? তার মেজাজ তো আকাশ ছোঁয়া। মেয়েটা লক্ষ্মী আছে, একটু মানিয়ে নিলেই হয়। জেদ ধরেছে ইহজন্মে তালাক দেবে না, আবার কথা শোনাবে সারাদিন। এভাবে সংসার হয় বলো? তরুলতা ছোট ভাইকে দেখে ছটফটিয়ে এগিয়ে এসে ধরলেন ভাইয়ের বউকে। বেলির মুখটা দেখে শুরুতেই বলে, একদম রাহিমা চাচি আম্মার মতো মুখ। ইস, মাশা আল্লাহ। এরপর ভাইয়ের দিকে তাকালো ভীত চোখে, এমন করছিস কেন? তাফসির মুখে হাত চেপে রাগ কমাতে চাইছে। আন্ডারস্কোর এই ছাগলকে বলো, সংসার করতে এসেছে, মন দিয়ে সেটা করতে। আমার কথার যেন নড়চড় না হয় কোনো কিছুতে। ত্রপা উঠে দাঁড়িয়ে ছোট মামাকে ধমকায়, বয়সে মাত্র বছর চারেকের পার্থক্য জনের, ভাব ভালোই বন্ধুর মতো, বলে, বউ হয় তোমার মামা। আন্ডারস্কোর তো কি করব, মাথায় তুলে নাচব একে? ঠক জোচ্চর একটা। বেলি কাঁদছে, ও কান্নায় আর শব্দ নেই। ত্রপা পাল্টা জবাব দিয়ে বলল তাফসিরকে, ও ঠক নয়। তোমাকে তো তখন কেউ জোর করেনি বিয়ে করতে। রাজি হলে কেন পড়ে? তাফসির চুপ করে দাঁড়িয়ে আছে। চোখজোড়া লাল হয়ে আছে বেলির মুখেই আটকে। ত্রপা বেলিকে টেনে তাফসিরের পাশে দাঁড় করিয়ে বলে, শান্ত হও। এত ভয় দেখিও না বেচারিকে। দেখো কি সুন্দর, মাশা আল্লাহ। আন্ডারস্কোর তো কি করব? আন্ডারস্কোর রেসপেক্ট দাও। আন্ডারস্কোর তোরা দে। আর ওসব দিয়ে ও কি করবে? ওসব ছাড়াই সংসার হয়। তোর মা করেছে না 28 বছর? ওকেও বল প্রস্তুত হতে। ফাজিলের ঘরের ফাজিল। তাফসির বেরিয়ে যায় রাগ কমাতে। পকেটে সিগারেট। গিয়ে বসবে পেছনের পুকুর পাড়ে। এটা বাড়ির সবাই জানে, তাই নিশ্চিন্ত সবাই। আজ টানা 7 দিন ধরে ঝামেলা ঝঞ্ঝাটেই কাটছে ত্রোপার মুহূর্ত। ও বাড়ি থেকে এসে আবার কোন ঝামেলা দেখতে হচ্ছে। এবার ত্রোপার ক্লান্ত লাগছে। ওকে নামতে হবে, দ্রুত বাসা খুঁজতে হবে। চোখ ঘুরিয়ে বেলিকে কিছুপল দেখল ত্রপা, ভীষণ রূপবতী মেয়েটি। ছোট মামার চেয়ে বয়সে খুবই ছোট। তবে জুটি বেমানান নয়। একটু ধৈর্য রেখে মামা মানিয়ে নিলেই পারে, সুখী হবে। বোঝাবে ত্রপা মামাকে। তোমার আসল বয়স কত? প্রশ্নটিতে চমকায় বেলি। বেলি চমকায়, তাই দেখে ত্রপাও চমকায়। পরপর রাগ লাগে নিজের ওপর। মেয়েটা কথা বলতে পারে না, তাকে প্রশ্ন করছে হাদার মতো। আসলে মাথা কাজ করছে না আর ত্রপার। আবার কি ব্ল্যাক আউট হবে? মাঝখানে টানা 6 মাস তো ভালোই ছিল। নাজিম মিনাকে বললেন, ভাত বাড়ো গিয়ে সবার জন্য। এসব ঝামেলা শোক দিবসে পরিণত করে তো লাভ নেই। একটু শান্তি চাই। একটু থেমে নাজিম বেলির মুখটা দেখে গম্ভীর গলায় বলে, তোমার জন্য আমাদের সবার খারাপ লাগছে। তবে এত ভয় পাওয়ার কিছু নেই। রেগে আছে তাফসির, রাগ কমলে বুঝবে তোমাকে। আমার ভাইকে আমি চিনি, খাঁটি মন তার। সেই মনে তোমার পরিবার আঘাত করেছে। রাগ পড়তে সময় লাগবে, আমরাও বোঝাবো। তুমি স্ত্রী, বাকি চেষ্টা তুমিও করো। কায়দা পরামর্শ লাগলে তোমার যা আর এই ননদের কাছ থেকে জেনে নিও। যাও এখন ঘরে যাও, বিশ্রাম নাও, সারাদিন কাঁদে না। তুমি এই বাড়ির বউ, আমাদের প্রিয় লোক। বেলি একটু একটু করে থিতু হয়। নাজিমের বড় মেয়ে রূপা এসে টেনে নেয় ছোট চাচিকে নিজের ঘরে। বয়সে কিছুটা কাছাকাছি বিধায় ওর বেশ আনন্দ হচ্ছে ছোট চাচার বিয়ের পর থেকে। ছোট চাচা এমন জলকাদা কেন করছে বোঝে না রূপা। ও তো পারলে ছোট চাচির গাল টেনে দেয় আদরে। কি যে মিষ্টি মুখ। তরুলতা আর ত্রোপাকে নিয়ে নাজিম খেতে বসে।
খাওয়া সারে একদম নিশ্চুপে। বোন আসার পর থেকে ১.৫ ঘণ্টা পেরিয়েছে অথচ নাজিম বাড়তি কোনো প্রশ্নে অনাগ্রহী, কেবল বলে যাচ্ছে, সার্ভেয়ার ডাকব। তোমার জমি তুমি বুঝে নিও দাঁড়ি। আব্বা আম্মা তোমাকে ত্যায্য করেছিল। ওসব পুরনো বিষয়, ওসব চলে না। তরুলতা ঝিম মেরে ভাতের প্লেটে আঙ্গুল বোলায় চুপচাপ, জবাব না দিয়ে। খাওয়া শেষেই ত্রপা তাড়াহুড়ো লাগাল। নাজিম বিস্মিত, ভাগ্নিকে বললেন, এখনই কোথায় যাচ্ছিস? বাসা দেখতে। আজ থেকেই শুরু করব। এখন থেকেই। টা দিন থাক। তাফসির রাগ কমিয়ে বাড়িতে আসুক। ওকে নিয়ে বেরোবি না হয় কাল। না, সব সময় বাসা পাওয়া যায় না গঞ্জে। ১ তারিখ জয়েনিং। আমি ভালো বিল্ডিং খুঁজব। ফ্ল্যাট বাসা। তুমিও সন্ধ্যা নাগাদ খোঁজ লাগিও। আমি বেরুচ্ছি। ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে তাড়াহুড়ো লাগিয়ে বেরুতেই নাজিম বোনের মুখের দিকে তাকায়। এতক্ষণে সম্বোধন তুমি থেকে তুইতে নামিয়ে বলে, এই মেয়ে কার মতো হয়েছে? কিছুটা ওর নানির মতো নাকি রে? তুই তো এত চালু নোস। তুই তো একটা ভাদা মাছ। তরুলতা হাসে আঁচল মুখে চেপে, খানিক বাদে চোখ থেকে পানি ছেড়ে বলে, আরেকবার বলেন। নাজিম থম মেরে বসে থাকে কিছুক্ষণ, এরপর কাপা কাপা হাতটা বোনের মাথায় তুলে কাপা গলায় বলেন, ভাদা মাছ। ফাল্গুনের নরম হাওয়া বইছে চারিধারে। হুট করে রোদ নেমে যাওয়ায় প্রকৃতি ঝিমুনি দিচ্ছে। তালতলার ব্যস্ত রাস্তার দুধারে গাদানো ছাতিম গাছের ডালগুলোর নরণচরণ কখনো ওঠে, কখনো থামে। রাস্তাটা গিয়ে মিশেছে সদরে। একপাশের ঢালে বেশ কয়েকটা অ্যাপাচি দাঁড় করিয়ে রাখা। আপাতদৃষ্টিতে নীল কালো সেই অত্যাধুনিক মোটরবাইকগুলির মালিকেরা রাস্তার ধারে শার্টের দুটো বোতাম খুলে হাওয়া খেতে দাঁড়িয়েছে মনে হলেও বিষয়টা আরও গভীর। আসলে ওপাশের মাঠের লোক নামিয়ে জমি মাপা হচ্ছে। সৌম্যর হাতে দলিল, খতিয়ান নাম্বার যাচাই করছিল খুব মনোযোগে। প্রতিবার শহর থেকে ছুটিতে এলেই তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দেয়া হয় এটার। সভা গম্ভীর, গম্ভীর আলোচনাও। হঠাৎ সাদমান পাশ থেকে কনুই তুলে গুঁতো মারল ওকে, চাপা স্বরে বলল, দেখ কে আসছে। নিয়াজ সৌম্য। গালে খোঁচা খোঁচা দাড়ি, মুখের এ ধার থেকে ও ধার, ঠোঁট থেকে চোয়াল ধারালো যুবকটির। পুরুষালী কমনীয়তা ঠাসা গোটা মুখটায়। সাদমানের খোঁচাতে বিরক্তি নিয়ে ঘাড় বাঁকাতেই একটু থমকাল দূর থেকেই, ত্রোপার মুখটা দেখে। চির উদ্ভাসিত জলজলে একটা মুখ। আনাস হাসতে হাসতে বলল, মেঘ না চাইতেন জল। তোকে আর কষ্ট করে বিকেলে ও গায়ে যেতে হয়নি। স্বাস্থ্যকর্মী আপা গ্রাম ভিজিটে বেরিয়েছেন যে। যা গিয়ে ছাতা ধর। সাদমান বলে, আমি অবশ্য জানতাম স্বাস্থ্যকর্মী আপামনি এই গায়ে আসবে ২-১ দিনে। ১ তারিখ জয়েনিং তার। আর এখানে বাসা দেখবে হয়তো ক্লিনিকের কাছেই। আজ সকালে পোস্ট দিল একটা ফেসবুকে, তেনার বাপকে নিয়ে। সেখান থেকেই আন্দাজ করেছি। সৌম্য নিরুত্তাপ। দুটি চোখের গঠন ভীষণ তীক্ষ্ণর। দেখলে মনে হয় দুটো বাজপাখি এসে বসে আছে ওত পেতে ওখানটায়। তবে এই একটা বেলায় ওর চোখের দৃষ্টি কোমল, কবিতার মতো, তাকালেই পড়ে ফেলা যায়। সাদমান আরেকটু এগিয়ে ব্যগ্র গলায় বলল, এদিকেই আসছে। কি সর্বনাশ! সৌম্য একটাও কথা না বলে কেবল পা মাথা দেখছে ত্রোপার। লাল সাদা চুড়িদার, মাথায় ওড়না টানা। ঠিক একই স্টাইল। ওই রেজাউল স্যারের কোচিংয়ে প্রথম দিন যখন দেখেছিল। আজ থেকে ৮ বছর আগে। ও একালের সাথে সেকাল মিলিয়ে কোনো তফাত খুঁজে পায় না, এরপর চোখ ফিরিয়ে মুখ ঘোরায়। সাদমান হাসে সহসা, ভাই আপাকে দেখে ডরাচ্ছিস কেন তুই? তাকা। সৌম্য হাতের দলিলে অনর্থক দৃষ্টি বোলায়, হালকা গলায় বলে, বাদ দে। বিব্রত হবে। যেতে দে। টুটা সাউন্ড করবি না। পানির তেষ্টায় গলা কাট হয়েছে ত্রোপার। তখন অত সাহস দেখিয়ে একা একা বেরিয়ে পড়াটা উচিত হয়নি এতক্ষণে ও টের পেল। শরীরটাও আবার, গোলযোগে, হব হব করছে। কি জ্বালা! দুপুরে হাঁটা কম পড়েনি আজ, বাড়ি দেখেছে এ যাবৎ গোটা ১৫। গাঁও গ্রামে কে আবার অসিজনে বাসা ভাড়া দিতে বসে থাকে? ১ কিলো হেঁটে তারপর গিয়ে একটা বাড়ির হদিস মেলে। ত্রপা ভেবেছিল রিকশা পাবে, কিন্তু বেরিয়ে বুঝল রিকশা নিয়ে আর যাই হোক বাসা খোঁজা যায় না। এতক্ষণে হাঁফ ধরেছে, গাটা হিম হয়ে আসছে। ত্রপার মনে শঙ্কা জাগে এখন যেন উল্টোপাল্টা কিছু না হয়। তবে মুশকিল। শুনছেন, বড় রাস্তার ধারে টু লেট লাগিয়ে রাখা। এ ব্যাপারে কিছু জানেন? ত্রপা এসে ভীষণ তাড়াহুড়ো লাগিয়ে বলতেই সৌম্য না চাইতেও ঘুরল। দৃষ্টি জোড়া প্রশস্ত তার। দু পায়ে নারীটি সামনে এসে দাঁড়ালেই বরাবর যেটা হয়, ওটা এবারও হলো সৌম্যর সাথে। মনটা হুট করেই উদাস হলো একটি ভাবনায়।
ওর জন্ম বছর 3 আগে হলো না কেন? ত্রপাও চমকাল। ছেলেগুলো এপাশে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল বিধায় মুখগুলো নজরে পড়েনি ওর। দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ অস্বস্তি নিয়ে দেখল সৌম্যকে। সেই জেদি আর বেহাল ছেলে, সেই অস্বস্তি আর অদ্ভুত বিরক্তি। ফিরে এসে ত্রপার গলা চেপে ধরে, কাপা হাতে মাথার ওড়না টানে অকারণ। পরপর বিব্রত গলায় বলল, সরি, আমি আসলে বুঝিনি এটা তুমি। চোর পালানোর মতো পালাতে চায় ত্রপা। তবে ঘুরতে চাইলে থামিয়ে দিল সৌম্য। বলল, _G2 লেট দেয়া। বাসাটা এখানেই। বাসাটা আমাদের। ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পারেন। দরকার নেই। বড্ড শক্ত ত্রপার গলা। ও কদম ফেলে কপাল কুঁচকে। ও জানত না এই তল্লাট শারফান গাজীর মামার কাছ থেকে ভালো করে খোঁজ নিয়ে আসা উচিত ছিল এলাকার, তাড়াহুড়ো না দেখিয়ে। সৌম্য শ্বাস টেনে বলে, এই গঞ্জে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আর ভালো কোনো বাসা পাবেন না বোধ হয়। একবার দেখে নিলেই পারো। সরি, পারেন। ত্রপা দাঁড়িয়ে একদৃষ্টে কিছুক্ষণ সৌম্যর মুখটা দেখে দাঁড়ি। সৌম্যর কথাটা মিথ্যে নয়। এই এলাকায় ভালো বাসা মিলবে না, এটা ধ্রুব সত্যি। ত্রপাও কোনো টিনশেডে উঠবে না। কিছুক্ষণ আগে একটা পেয়েছিল অবশ্য, তবে ওই এলাকা ডাকাতির জন্য বিখ্যাত। সবটা তো বিবেচনা করতে হবে। জ্বালার ওপর জ্বালা। একবারে চলে এসেছ? সরি, এসেছেন? সৌম্য সহজ হতে চায়। ত্রপার ইচ্ছে না হলেও জবাব দেয়, হু। আন্টির অবস্থা কি? আমি ফোন করতে ভয় পাচ্ছিলাম তোমাকে। সরি আপনাকে। আমি তোমার থেকে কোনো ফোন আশা করিনি। সৌম্য চোখ নামায়, আবার চোখ তোলে, আচ্ছা বাসাটা দেখে যাও প্লিজ। চাবি আমার কাছেই। পছন্দ না হলে নাই। ত্রপা দমল খানিকটা। ও নিজেকে মানিয়ে জেদটা একটু থিতু করে বলল, ঠিক আছে, দেখাও। আন্টি কোথায়? আগে তাকে ডাকো। সৌম্য ঢাল ছেড়ে রাস্তার এক পাশে এসে মুখোমুখি দাঁড়ায় ত্রপার। সহজ গলায় বলে, আম্মু রান্না করছে। তুমি? সরি, আপনি চলেন। আমি ডাকছি তাকে। ওই যে ওই ডানপাশের ইউনিট। ত্রপা চারপাশে তাকায়। মোটে দুটো উঁচু বিল্ডিং মাদ্রাসা পাড়ের ও পাশটাতে। সংকোচ ভুলে একটু আগ্রহী হয় এবার। নির্বিকার মুখ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সৌম্যর পিছু পিছু। সাদমান তখন অতি উৎসাহী, ইনিয়ে বিনিয়ে গান ধরেছে, রবীন্দ্রসঙ্গীত, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ঘরের দরজার সামনে দাঁড়িয়েই ত্রপা দাঁতে দাঁত চেপে নিল সাদমানের গান শুনে। না, এরা শোধরানোর নয়। ত্রপারই দোষ। এই ফাজিলগুলোর সাথেও নরম কাটে প্রতিবার। এদের ধরে ধরে চড়াতে হয়। ও একবার বিরক্ত হয়ে ঘুরতে নিলে সৌম্য হাত বাড়িয়ে থামিয়ে দিল, কিছুটা নরম সুর গলাতে, মজা করছে। শাসিয়ে দেব। তুমি বাসাটা দেখে যাও। সরি জান। থাক, দরকার নেই। পছন্দ হবে না। তবুও দেখে যাও। বলেই সৌম্য পিছু ফিরে চোখ পাকালো সাদমানকে। এরপর দরজায় চাবি দিয়ে আস্তে ধীরে বলল, দেখতে থাকো। আম্মুকে ডাকছি। আমি তো কিছু বলছি না। ভয়ের কি আছে ত্রপা? ত্রপা মুখ তুলে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, কে ভয় পাচ্ছে তোমায়? আর তুমি আমাকে নাম ধরে ডাকবে না সৌম্য। ত্রপা আপু বলো। সে ত্রপা আপু। ম্লান হাসল সৌম্য। আচ্ছা আগে বাসাটা দেখেন। ত্রপা আপু। বাইরে সাদমানরা হাসছে শব্দ করে। ত্রপা শ্বাস ফেলে বলে, নষ্ট ছেলের দল। সৌম্য শুনল ঠিক। মাথা চুলকে একপেশে হাসল। ত্রপা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আমি দেখে নিচ্ছি। তুমি ভেতরে আসবে না। আন্টিকে ডাকো। তার শরীর কেমন? জি ভালো। সৌম্য দাঁড়িয়ে থাকে। মুখ থেকে অকারণেই হাসি সরছে না তার। ওপাশে সাদমান আবার গায়, হাম তুম এক কামড়ে মেয়ে বান্ধ হো। ওর চাবি খো যায়। এবার সৌম্য রাগ নিয়ে বেরিয়ে দুটো গাট্টা মারে সাদমানের মাথায়। সপাত সপাত আওয়াজ হয়। সাদমান মাথা চুলকে বলে, মনে মনে তুই এটা গাইছিস ভাই? আমাকে মারছিস কেন? মুড ঠিক নেই তার। বিরক্ত করবি না। তুই আজীবনে একে পটাতে পারবি না। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সময় গড়ায়। ঘরে একটা শব্দ হয় বিকট। ওরা সবাই বোকার মতো মুখ চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ। এরপর সাদমানকে ধমকে সৌম্য ভেতরে ঢুকে দেখল ত্রপা গড়িয়ে আছে মেঝেতে। একদম অচেতন। সৌম্য নির্বাক হয়ে মেঝেতে চেয়ে থাকল ঢের সময়। ও কালের সাথে এ কালের কোনো তফাতে নেই। এই মেয়ের ফিট রোগেও নেই। সৌম্য বড় হয়ে সৌম্য দেখতে এক পুরুষ হয়েছে। তবে ত্রপার কোনো পরিবর্তন আদতেই ঘটেনি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ছেলেটার। ও ডাক ছাড়ল সাদমানকে,
এই আম্মু সম্ভবত রাঁধছে। তাড়াতাড়ি তাকে ডেকে আনত সাদমান। একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। এরপর ঝুঁকল সৌম্য, হাঁটু ভেঙে বসে ত্রপার অচেতন মুখটা সময় ধরে দেখে বলল, তুমি খুব সুন্দর। ত্রপা, কেবল ত্রপা, এবং একদমই আপু নও।